বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, দ্রুত পদক্ষেপ নিলে মাঠে গড়াবে বিপিএল ম্যাচ। ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না। অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক। 11 দলীয় জোটের বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন, কোনো সংকট নেই, আসন সমঝোতার ব্যাপারে রাতেই চূড়ান্ত ঘোষণা। প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে। আসন সমঝোতার জোট হলো, এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে। শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাৎ, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে বিএনপির উদ্বেগ। যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এটার সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকে দিতে হবে, যাতে করে এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে আগামীতে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া অনুমোদনের দাবিতে আজও 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধে ভোগান্তি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিসিবির অর্থ কমিটি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এম নাজমুল ইসলামকে। আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেবে বিসিবি। এর আগে সংবাদ সম্মেলন ডেকে কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, 48 ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলের পদত্যাগের নিশ্চয়তা দিলেই কেবল খেলায় ফিরবেন ক্রিকেটাররা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটেনি। এরই মাঝে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি এবং অন্যথায় বিপিএল সহ সকল খেলা বয়কটের হুমকি দেয়। সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। তো ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না। আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে, এটা সব থেকে বড় লক্ষ্য থাকে। জামায়াত নেতৃত্বাধীন জোটের ব্যাপারে কোনো সংকট নেই, আসন সমঝোতার বিষয়ে রাতে চূড়ান্ত ঘোষণা আসবে, এমনটা জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজার জামায়াতের কার্যালয়ে দীর্ঘ 4 ঘন্টার বেশি সময় বৈঠক হয়। পরে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, 11 দলীয় জোটের ব্যাপারে সবাই আশাবাদী। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোট পূর্ণাঙ্গ করতে সবাই সময় নিচ্ছে। আধিপত্যবাদ বিরোধী সহ যেসব এজেন্ডার ভিত্তিতে জোট হয়েছে এসব বিষয়ে সবাই একমত বলেও জানান তিনি। খেলাফত মজলিসের মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা বৈঠকে উপস্থিত হতে পারেননি। রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এতে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব। অফিসিয়ালি এখনও পরিপূর্ণ ফাইনাল করছি না, যেহেতু আমাদের রাত 8টার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। দর্শক, 11 দলীয় জোটের বৈঠক ব্রিফিং এর ব্যাপারে জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, বৈঠকের পর 11 দলীয় জোটের নেতারা
কি বললেন? বেলা 11টা থেকেই আসলে 11 দলের সাথে জামাতে ইসলামের বৈঠকের আয়োজন করা হয়েছিল, তবে সেখানে ইসলামী আন্দোলন ব্যতীত বাকি 10 দলই আসলে সেই বৈঠকে অংশ নিয়েছে এবং বৈঠক শেষে নেতারা বের হয়ে তারা বলছেন যে বৈঠকটি আসলে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বৈঠকের মাঝে জাকপার নেতা এই সময় বলেন যে এই জোটটাকে টিকিয়ে রাখতে তারা সামগ্রিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আসলে আশা প্রকাশ করেন যে এই জোটটা আসলে অংশগ্রহণমূলক যে নির্বাচন সামনে আসছে, তারা এই যে সমঝোতার ভিত্তিতে যে নির্বাচনের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেভাবেই তারা নির্বাচন করবেন এমনটাই আশা প্রকাশ করেছেন। এবং আজ রাত 8টায় আসলে তারা আনুষ্ঠানিক একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন, যে সংবাদ সম্মেলনে আসলে ইসলামী আন্দোলন থাকবে বলেও অবহিত করেছেন এবং বৈঠক শেষে আসলে নেতারা বলেছেন যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকট আসলে অচিরেই দূর হয়ে যাবে এবং সংবাদ সম্মেলনেই আসলে আসন সমঝোতা নিয়ে বিদ্যমান যে অবস্থা তৈরি হয়েছে, যে সংকট তৈরি হয়েছে সেটাও দূর হবে এমনটাই তারা বলছেন এবং যে সংকট গত কয়েকদিন ধরে আসলে নানাভাবে আলোচনা হচ্ছে, সেই সংকট আজ রাত 8টায় শেষ হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। শাওন। শামীম, ধন্যবাদ আপনাকে। দেশে ফিরে প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাচন সহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। তাছাড়া বেগম খালেদা জিয়ার জানা যায় সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের দেখা হয়েছিল। গত বছরের 13 জুন যুক্তরাজ্য সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথমবার একান্ত বৈঠক হয়। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে বিএনপি উদ্বিগ্ন। ব্যাখ্যা দিতে ইসিকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোই শুধু সংশ্লিষ্ট প্রার্থীদের নাম প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দেন তিনি। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। যারা পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও তার অভিযোগ। বলেন, যে ভুল ভ্রান্তি হচ্ছে সেখানে বিএনপি ভিক্টিমাইজড। ইসি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছে, এটা প্রমাণিত। এজন্য নির্বাচন কমিশনের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া কিছু আইনি বিষয় ও আচরণবিধি নিয়েও কথা হয়। ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় ইসিকে। এ সময় তিনি আরও জানান, আচরণবিধির কারণে নয়, ইসির অনুরোধে চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে অন্যান্য দল কুৎসা রটাচ্ছে, সেটাই আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি। পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি, কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টিটিউয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই। পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে স্বচ্ছতা, পাশাপাশি তা জনগণের কাছেও প্রকাশ করতে হবে। চট্টগ্রামে এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের মাও শিশু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, পোস্টাল ব্যালট ছাপানোর ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে সেটাও খতিয়ে দেখা উচিত। অনেক বছর পর জনগণ যে স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় আছে সেটি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। এর আগে দোয়া মাহফিলে খালেদা জিয়ার অবদান তুলে ধরেন তিনি। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটটা দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। এই মুহূর্তে এই ধরনের প্রশ্ন উঠলে এটা কোনো ভালো বিষয় না। এটার সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকে দিতে হবে, যাতে করে এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে আগামীতে।
এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের আশ্বস্ত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। কার্যালয়ে এসে তারেক রহমান সড়কে অবস্থানরত শিক্ষকদের দাবির কথা শোনেন, আশ্বস্ত করেন যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রায় 60,000 জাল সনদধারী চাকরিতে সুপারিশ পেলেও বঞ্চিত হয়েছেন পাশ করা সনদধারীরা। আপিল শুনানির ষষ্ঠ দিনে এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন 33 জন। বাতিল হয়েছে 17 জনের এবং স্থগিত রাখা হয়েছে 14টি আবেদন। এখন পর্যন্ত 65টি আবেদনের শুনানি হয়েছে, এর মধ্যে একজন অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ 3 স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ কায়সার আহমেদের প্রার্থিতা বৈধতা পেয়েছে। প্রথম 4 দিন 70টি করে আবেদন নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে 100টি আপিল শুনানি করেছে কমিশন। হাসিনা খান চৌধুরী, ময়মনসিংহ 9 নান্দাইল আসন। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেননি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন কতজন এবং স্থগিত আবেদনগুলোর শুনানি কখন হবে? ষষ্ঠ দিনে বেলা 4টা পর্যন্ত এখনো পর্যন্ত 65টি শুনানি হয়েছে, যার মধ্যে 33 জন তাদের আপিল মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে 17টি। এছাড়া মুলতবি রয়েছে আরও 14টি এবং অনুপস্থিত ছিলেন একজন। জানিয়ে রেখে যে এই ষষ্ঠ দিন পর্যন্ত এখন পর্যন্ত 390 জনের আপিল মঞ্জুর হয়েছে, যার মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন এবং 98টি আপিল বাতিল হয়েছে। স্থগিত রয়েছে আরও 37টি আপিল। তো এখনো পর্যন্ত শেষ ঘন্টায় শাওন আরও যেহেতু 100 জনের শুনানি হবে, আরও 35 জনের শুনানি বাকি রয়েছে, যেটি এখন চলছে। তো আজকের দিনে 100 জনের এই শুনানির ফাঁকে ফাঁকে আমরা দেখেছি যে প্রার্থীরা বিভিন্ন সময় কথা বলেছেন গণমাধ্যমে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনিও এসেছিলেন। তিনি নির্বাচন কমিশনে কিছু বিষয়ে আপত্তি জানিয়েছেন, পোস্টাল ব্যালট সহ। পাশাপাশি কিছু আচরণবিধি নিয়েও তিনি আইনের ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং এছাড়া আমরা প্রার্থীদের কথা শুনছিলাম, তারা যেটি বলছেন যে রিটার্নিং কর্মকর্তাদের বেশিরভাগ যুক্তি আসলে টিকছে না, কারণ বেশ কিছু ছোট সংশোধনযোগ্য ত্রুটির কারণে অনেকের প্রার্থিতা বা মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেগুলো তারা শুধরে নিয়ে যখন আসছেন তখন সেটি আবারও তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। তো এখনো পর্যন্ত আসলে আজকের দিনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী, তিনি সুনামগঞ্জ 3 থেকে আনোয়ার হোসেন, উনি বিএনপির মনোনীত প্রার্থী কায়সার আহমেদের বিরুদ্ধেও আপিল করেছিলেন বৈধতার বিরুদ্ধে, তবে তার আপিলটি নামঞ্জুর হয়, তিনিও প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই মধ্যাহ্নবিরতির পর 2 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। মোট 33 জন আজকে প্রার্থিতা ফিরে পেয়েছেন এখনো পর্যন্ত, আরও 35 জনের শুনানি বাকি রয়েছে। তো এই ছিল আমার কাছে শাফিন। ধন্যবাদ আপনাকে। ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে, এরই মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন ভোট স্থগিত হলে নানা জটিলতা দেখা দেবে, ফলে ইসির পূর্বে সীমানা অনুযায়ী নির্বাচন হবে। নিয়েছিলাম এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো
68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। এবং সেটা কবে? 4/9/2025 ইংরেজি তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যদিও আপনাদের বলে রাখি, এই দেখো ভালো ডাইপার, এটা বাজারের 1 নম্বর ডাইপার। থাই ডাইপারে এখন আরো উন্নত ফর্মুলায় অধিক শোষণ ক্ষমতা। থাই বেবি প্যান্ট ডাইপার। দেশের ঘুণে ধরা ব্যবস্থাকে বদলে নতুন ব্যবস্থাকে আনতে সবাই প্রস্তুত কিনা তা জানতে গণভোট। এর মাধ্যমে ব্যক্তিকে নয় ব্যবস্থাকে পরিবর্তন করা হয়, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে অংশ নিয়ে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের বিষয়ে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, 35 বছর আগেও গণভোট হয়েছে, কিন্তু সেই ভোটের সাথে এবারে ভোটের পার্থক্য আছে। তিনি আরও বলেন, আগে বিরোধী দলকে দমনে ব্যবহার করা হতো দুদককে। চট্টগ্রাম বিভাগীয় জেলা প্রশাসন আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আগত ইমামরা উপস্থিত ছিলেন। দুর্নীতি ঠেকাবার কোনো পথ পদ্ধতিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় না। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন, কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রাজশাহীতে সুজন আয়োজিত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচন ইশতেহার বিষয়ক বিভাগীয় সংলাপে একথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, দেশে নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে। এখনো বেশিরভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশি শক্তি নির্ভর রাজনীতি করছেন। নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, এটার দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি নুরুল কমিশন, তারপর আউয়াল কমিশন, তারা তো ওই যে অনুগতই নয়, তারা চরম পক্ষপাত দুষ্ট এবং তারা মনে হয় যেন আমাদের হাসিনার থেকে বেশি আওয়ামী লীগের ছিলেন, এবং যার ফলে আমাদের যা হওয়া তাই হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মূল কথা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জুলাই অগাস্ট না, কোনো ডেট দেওয়া নাই। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16ই ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তো আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। অগাস্ট কি 5ই অগাস্ট বোঝায়? অগাস্ট বলতে 31শে অগাস্ট বোঝায়। 1 জুলাই থেকে 31শে অগাস্ট। অবশ্যই পারেন, বলেন। এটা আমি জানি না। হ্যাঁ, আপনি এই ঘটনার সাথে রিলেটেড হলে বলতে পারবো, বুঝছেন। আর আমাদের যে দায় মুক্তিটা, এটার পিছনে আমাদের সংবিধানে যদি আর্টিকেল 46 দেখেন, সেখানে স্ট্রংলি এই ধরনের আপনার ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন, তারপরে আপনার করা, এনশিওর করা, এই সমস্ত দায় মুক্তি দেওয়ার বিধান আছে। পৃথিবীতে বিভিন্ন দেশে যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়, এই সাম্প্রতিককালে আরব বসন্ত দেশগুলোতেও, সেখানেও এরকম দায় মুক্তি দেওয়া হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া অনুমোদনের দাবিতে ফের সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছে 7 কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার 12:30টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় যাতায়াতকারীদের। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। 7টি কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলে চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হয়। শিক্ষার্থীরা এক দফা দাবিতে কর্মসূচি পালন করছেন। দাবি আদায় করে সড়ক ছাড়ার হুঁশিয়ারি তাদের।
সরকারের হস্তক্ষেপ আর অনুমতিজনিত নানা জটিলতা এলপিজি ব্যবসাকে আরও কঠিন করে তুলেছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অভিযোগ 1 থেকে 1.5 কোটি টাকার মতো লাইসেন্স পুনর্নবায়ন সহ বিভিন্ন চার্জ এই ব্যবসাকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে। নিয়ন্ত্রণ সংস্থার আইন সংশোধন করা সহ লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 5 বছর করার কথাও বলেন তারা। এ সময় এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান বলেন, আমদানিকারক ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করলে রোজার আগেই সংকট সমাধানে আশাবাদী তিনি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এলপিজির বাজার নিয়ে গোল টেবিল। এলপিজি সহ সামগ্রিক গ্যাস খাতে সংকট বাড়ছে জানিয়ে সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যবসা করতে নিতে হয় 26টি লাইসেন্স। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে, বাধাগ্রস্ত হচ্ছে নতুন বিনিয়োগ। এই যে 29টা অপারেটর এরা মরে যাচ্ছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যারা রেগুলেটরি আছেন, যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ফাইন্ড আউট করেন অ্যাকচুয়ালি ব্যথাটা কোথায়। একটা কোম্পানির লাইসেন্সিং ফি বাবদ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট বাবদ 3 কোটি টাকার বেশি চলে যায়। সুতরাং সিঙ্গেল রেগুলেটর বডির আন্ডারে আনা এটা সময়ের দাবি, এটা করতেই হবে। অনেকগুলো কোম্পানি আর্থিক দুরবস্থায় পড়ে গেছে, অনেকগুলো কোম্পানি আছে রাজনৈতিক কারণেও সমস্যার মধ্যে পড়ছে। এ সময় জ্বালানি বিশেষজ্ঞরাও নবায়ন সহ বিভিন্ন সরকারি চার্জকে এই ব্যবসাকে কঠিন করছে বলে উল্লেখ করেন। এলপিজি ব্যবসার লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 5 বছর করার দাবি জানানো হয়। এলপিজির জন্য স্পেসিফিক্যালি কোনো রেগুলেশনও নাই। বিভিন্ন জায়গায় এলপিজি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এলপিজি অ্যাজ এ সিঙ্গেল বিজনেস, বিকজ দিস ইজ গেটিং বিগ। একসময় মাত্র 80,000 1 লাখ টন ছিল, এখন 14 লাখ 15 লাখ 16 লাখ টন আসছে, সামনে 30 লক্ষ টন আসবে। সো ইট ইজ গোয়িং টু বি এ বিগ বিজনেস। সো ইউ নিড এ ডেডিকেটেড রেগুলেটর অ্যান্ড এ রেগুলেটরি পলিসি ফর এলপিজি। ক্যাব সভাপতি এলপি গ্যাসের ব্যবসায় রাজস্ব শূন্য করার দাবি জানান। তিতাসের ইন্সপেক্টরদের, তাদের লাইনম্যানদের 4টা 10টা 15টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার, আপনার কিনতে হয় 2500 টাকায়। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি জানান, চলমান সংকট সব পক্ষের সহায়তায় সমাধান হবে। দিস ইজ এ লং লিস্ট। এখানে জানে 10টা প্রতিষ্ঠান আছে এবং 24 ধরনের কাগজপত্র, সংখ্যা আরও বেশি। সো এটা নিয়ে আমি যারা এই অথরিটিগুলি আছে, এই 10টি বিভাগ, সবার সঙ্গে একসঙ্গে বসবো। আমি 5 বছর লাইসেন্স দিতে পারি এবং অ্যানুয়াল মনিটরিং করতে পারি, এটা সম্ভব। বাট প্রতি বছর লাইসেন্স রিনিউয়াল এটা একটা ঝামেলা এবং নিঃসন্দেহে এটা প্রত্যাশিত না। ব্যবসায়ী বান্ধব নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও এ সময় জানান জ্বালানি বিভাগের কর্মকর্তারা। মার্কেটটা যেভাবে এক্সপ্যান্ড করতেছে, সেই এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা যেন গভর্নেন্সটা এনশিওর করতে পারি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।